স্বাগত নিউজরুম সংলাপে, সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম এবং একই সঙ্গে খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অতিথিরা। আমরা শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম, মুখপাত্র, স্বাস্থ্য অধিদপ্তর। যুক্ত আছেন কাদের গনি চৌধুরী, সিনিয়র সাংবাদিক, এবং সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক, বাংলা বিচিত্রা ও সাবেক সহসভাপতি, ফার্মেসি কাউন্সিল। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর গরম গরম যে শিরোনামগুলো রয়েছে সেগুলো শুরুতেই জানাতে চাই। আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন আজ প্রধান শিরোনাম করেছে, সোমবার থেকে কঠোর লকডাউন, সব অফিস বন্ধ, চলবে না গাড়ি, বাড়ির বাইরে যেতে মানা, থাকছে কঠোর বিধিনিষেধ। লকডাউন নিয়ে প্রধান শিরোনাম করেছে, সর্বাত্মক লকডাউনে যাচ্ছে সোমবার থেকে সারা দেশে। দেশে আসছে মডার্নার 25 লাখ ডোজ টিকা, লাফিয়ে বাড়ছে মৃত্যু, ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে করোনা। খুলনা বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। নতুন মাদকে আতঙ্ক, মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস আজ। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। কালের কণ্ঠ থেকে আসতে চাই। এবার সারা দেশ ঘরবন্দি, সোমবার থেকে 7 দিন কঠোর লকডাউন, জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ, স্বাস্থ্যবিধি মানতে চাইছে না কেউ। লকডাউন নিয়ে আরেকটি শিরোনাম করেছে কালের কণ্ঠ, বাধা ডিঙিয়ে বাড়ির পথে ছুটছে মানুষ, সার উৎপাদনের চেয়ে আমদানি ব্যয় দ্বিগুণ। ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান শিরোনাম করেছে, 7-day কান্ট্রি-ওয়াইড স্ট্রিক্ট লকডাউন ফ্রম মানডে, second highest daily corona deaths in country, Prime Minister for stronger international cooperation। ছিল পত্রিকাগুলোর শিরোনাম আমরা দেখলাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম। আপনাকে দিয়ে শুরু করতে চাই। হঠাৎ করে আসলে গত 2 সপ্তাহ ধরে আমরা দেখছি যে করোনার সংক্রমণ এবং মৃত্যু আসলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমরা 7 জেলায় লকডাউন দেখলাম। এখন আসলে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, সংক্রমণ এবং মৃত্যু কিন্তু অনেকটাই বাড়ছে লাফিয়ে লাফিয়ে, যেটি শঙ্কা আরও বাড়াচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে একজন জনস্বাস্থ্যবিদ হিসেবে এবং স্বাস্থ্য অধিদপ্তর মুখপাত্র হিসেবে কি বলবেন? শঙ্কা আসলে আপনি কতটা দেখছেন? এটাকে কি তৃতীয় ঢেউ বলা যায় কিনা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচকদের সালাম এবং শুভেচ্ছা। গত 2 সপ্তাহ না, আসলে কিন্তু মার্চ মাস থেকেই কিন্তু সংক্রমণের ঊর্ধ্বগতি আমরা দেখেছি। মাঝে খানিকটা মনে হচ্ছিল কম, কিন্তু আসলে সেটি কম ছিল না। এটি হচ্ছে একটি ঘূর্ণিঝড় যখন প্রবল বেগে ধেয়ে আসে, তার আগে সে কিন্তু শক্তি সঞ্চয় করে এবং শক্তি সঞ্চয় করবার পরই কিন্তু তার আসলে বিভৎস রূপটি দেখে। এই করোনার যে মহামারী বা অতিমারির মাঝে গোটা বিশ্ব আছে, বাংলাদেশও কিন্তু তার একটি ছোট অংশ, যেখানে খুব অল্প জায়গাতে আমরা অনেক বেশি সংখ্যক মানুষ বসবাস করি। আমরা অনেক কিছু শুনি, আমরা অনেক কিছু বিশ্বাস করি, কিন্তু বাস্তবে যখন আমাদেরকে সেটি প্রয়োগ করতে বলা হয়, আমরা অনেকেই সেই জায়গাতে যেয়ে কিন্তু আর তখন বিশ্বাসের জায়গায় স্থির থাকি। প্রায় 1.5 বছর ধরে কিন্তু আমরা এই করোনা ভাইরাস কেমন করে ছড়ায়, কতখানি ক্ষতি করে, এই ক্ষতির মোকাবেলায় কি করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু কম বেশি গণমাধ্যমের কল্যাণে এবং নানান প্রচার প্রকাশনার মধ্যে দিয়ে আমরা কিন্তু জেনেছি। মার্চ মাসে যখন সংক্রমণের ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করলাম, এপ্রিল মাসে যখন আমরা বলতে শুরু করলাম, মে মাসে, জুন মাসে আমরা কিন্তু একই রকম কথা প্রতিদিন বলি। আমরা কিন্তু ঘুরে ফিরে সেই স্বাস্থ্যবিধির কথা বলি, নিয়ম মেনে চলবার কথা বলি, খানিকটা ধৈর্য ধরবার কথা বলি, কিন্তু কোথায় যেন যে সবকিছুই আটকে যায়। এখন এই মুহূর্তে যে ডেল্টা ভেরিয়েন্ট আছে, সেটি কিন্তু ডেল্টা প্লাস আরেকটি ভেরিয়েন্ট অফ কনসার্নও কিন্তু আমরা দেখছি, এবং এইটি কিছুদিনের মধ্যে পরিবর্তিত হয়ে অন্য আরেকটি মিউটেটেড ফর্মে আরো আগ্রাসী মনোভাব নিয়ে আসবে কিনা এটি কিন্তু বলা মুশকিল। কিন্তু একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমি যেটি বুঝি, যে প্রত্যেকটি দেশের তার যে মানব সম্পদ আছে, তার যে লজিস্টিক্স আছে, তার হাসপাতাল এবং অন্যান্য যে সম্পদ আছে, সেটির কিন্তু এক ধরনের সীমাবদ্ধতা থাকে। সেই সীমাবদ্ধতার মাঝে থেকে তার সর্বোচ্চ ব্যবহারটি করতে হয়, এবং সেই ব্যবহার করতে যেয়ে কিন্তু প্রায়োরিটি, অগ্রাধিকারটি নির্ধারণ করতে হয়। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হচ্ছে কোভিড-19, তাকে মোকাবেলা করা। কিন্তু সেইটি মোকাবেলার পাশাপাশি কিন্তু এর বাইরেও অসংখ্য মানুষ আছেন যাদের নানা বিষয়ে চিকিৎসা সেবা নিতে হয় এবং এটি নিতেই হবে। তাদের দিকেও কিন্তু একই রকম মনোযোগ দিতে হয়, এবং আমাদের যে সীমিত শক্তি আছে, এই সীমিত শক্তি কিন্তু দুই দিকেই কাজ করতে হচ্ছে। যারা করোনার সঙ্গে কাজ করছেন একেবারে মাঠে ময়দানে, হাসপাতালে, আর যারা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত আছেন, প্রত্যেককেই কিন্তু 24 ঘন্টা করেই কাজ করতে হয়, কারণ আমাদের অনেক বেশি মানুষ নেই। সেই জায়গাতে আমরা তাদের জন্য একটু স্বস্তির একটি জায়গা করে দিতে পারতাম, যদি আমরা একটুখানি নিজেদেরকে
আপনি আমি বলবো যে মোকাবেলার ঘরে কথা ধরে বলছেন, আসলে মোকাবেলার কথা বলছেন, সেখানে আসলে আমাদের প্রস্তুতি আসলে কতটা, বা চিকিৎসা সেবার প্রস্তুতি কতটা, আর সংখ্যা আসলে আপনি যে পরিস্থিতির দিকে যাচ্ছে এখন আসলে সংখ্যা কতটা আপনার কাছে মনে হচ্ছে সামনের দিকে? প্রথমত প্রস্তুতির কথা বলি, আমাদের 7,000-এর বেশি কোভিড ডেডিকেটেড বিছানা আছে, আমাদের 1,000-এর উপরে আইসিইউ বিছানা আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে, প্রায় 120টি জায়গাতে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ আছে, অন্যান্য জায়গাতে সিলিন্ডারের মাধ্যমে। কিন্তু এইটি কিন্তু এই 17 কোটি মানুষের দেশে একটি মহামারী অতিমারী যখন ধেয়ে আসে, সেটি যখন স্বাভাবিক সমস্ত হিসেব নিকেশকে ছাড়িয়ে যাবে, তখন কিন্তু এটি পর্যাপ্ত হবে না। মানব সম্পদের কথা যদি বলি, আমাদের সরকারি বেসরকারি মিলিয়ে যে সংখ্যক চিকিৎসকরা আছেন, যারা সক্রিয় আছেন, যারা সরাসরি করোনা চিকিৎসা দিচ্ছেন, আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে 14 দিন ডিউটি করবার পর তাদেরকে কিন্তু বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠাতে হবে 14 দিনের জন্য। যারা পজিটিভ হবেন তারা কিন্তু আরো বেশি সময় এই আইসোলেশন করে আসবেন, যারা নেগেটিভ হবেন তারা কাজে ফিরে আসবেন। আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি 150-র উপরে। কাজেই এই সংখ্যাগুলো যদি বিবেচনা করি, কাজের ব্যাপ্তি এবং পরিধি যদি বিবেচনা করি, আমাদের যে প্রস্তুতি আছে সেইটি এই অল্প সংখ্যক রোগীকে সামাল দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যদি সেই করোনা শয্যা 7,000 রোগী যদি হয় 9,000, 10,000, তাহলে কিন্তু পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। কাজেই সেই চ্যালেঞ্জের মুখে পড়বার আগে আমরা যদি সংক্রমণের শিকলটি ভেঙে দেওয়ার যে সহজ কাজ, মানুষের কাছ থেকে মানুষের যে ট্রান্সমিশনটি হয়, সেই জায়গায় যদি আমরা বাধা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা একটি স্বস্তির জায়গায় থাকতে পারি। আপনার কাছে ফিরবো আমরা, জায়গাটিতেই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আপনার কাছে ফিরবো আমরা। আমরা একটু সুভাষ সিংহ আপনার কাছে জানতে চাই, আসলে আমাদের এখন যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যে সংখ্যা আগের অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বাড়াচ্ছে, আপনার কাছেও কি একই মনে হচ্ছে কিনা? একই সঙ্গে আসলে এর আগেও আমরা কিন্তু লকডাউন দেখেছি, সেটি নিয়ে অনেক প্রশ্ন ছিল, মানুষের মধ্যে সতর্কতা সবচেয়ে আমরা কম দেখছি এখনো। সেই জায়গায় আসলে এখনকার যে সামনের যে লকডাউন, সর্বাত্মক লকডাউনের কথা বলা হচ্ছে সারা দেশে, সেটির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? অসংখ্য ধন্যবাদ। দুইজন যে সহকথক আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, দর্শকদের সুস্বাস্থ্য কামনা করছি। এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে মোটামুটি কথা বলতে কষ্টই হয়। সেই বিখ্যাত কবিতার লাইনের মতো বলতে হয়, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। আমরা আসলে ভ্রান্তি বিলাসের মধ্যে থাকি। প্রফেসর নাজমুল ইসলাম মুন্না, তাকে আমি 30-31 বছর ধরে চিনি এবং তিনি সোজা সাপ কথা বলেন। তা তিনি যে কথাগুলো এতক্ষণ ধরে বললেন, এটাই হচ্ছে আসল কথা। সেই কথা আমরা সকলে শুনছি এবং বলছি না যে কথাগুলো খুব খারাপ কথা, কিন্তু আমার নিজের ক্ষেত্রে যখন আমি পালন করতে যাই কিংবা এটা মানতে যাই, তখন সেই মান্যতার জায়গাটি থাকে না। স্বাস্থ্যবিধি খুব ভালো, সবাই মানবেন, শুধু আমি মানবো না, ব্যাপারটা এমন দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে প্রফেসর মুন্না যে কথাটা বললেন সেটা খুবই পরিধানযোগ্য। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার যে ব্যাপ্তি এবং পরিধি নিয়ে তিনি কথা বললেন, সেটাও খুব বিবেচনা মতো কথা বলেছেন। খুবই দুঃখজনক ঘটনা। আমরা সবই বুঝছি, সবই শুনছি, কিন্তু মানছি না কেউ। এখন আমি দোষ দিতে পারবো যে জনগণ মানছে না, জনগণ বুঝছে না, অবুঝ জনগণ। আবার বেশ একটা জনপ্রিয় মতবাদ, সব দোষ সরকারের, সরকার মানাতে পারছে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা চলছি, যে কারণে সরকার সর্বশেষ তার ক্যাবিনেট ডিভিশন যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি যে এটা খুবই উৎকৃষ্ট একটি সিদ্ধান্ত, এবং এটা যদি আমরা ঠিক মতো পালন করতে পারি, আমার ধারণা আমরা সংক্রমণটা রোধ করতে পারবো, ঠেকাতে পারবো। আর লাগাম টেনে ধরাটা খুব জরুরি। আপনি দেখেন এই শাটডাউনের মতো পরিস্থিতি করে দিল্লি কিন্তু অতি সম্প্রতি তারা কিন্তু ফল পেয়েছে। দিনে 55,000, 60,000 পর্যন্ত সংক্রমণ হয়েছে। আপনি এখন লক্ষ্য করে দেখবেন আন্তর্জাতিক গণমাধ্যমে, এনডিটিভিতে, আপনি দেখবেন দিল্লির অবস্থা অনেক অনেক ভালো হয়ে গেছে। সেরকম একটা পরিস্থিতির জন্য আমাদের কিন্তু প্রস্তুত নিতে হবে। আমার ধারণা পোশাক রপ্তানিকারকদের
অসুবিধা হবে। তারা ইতিমধ্যে দাবি করেছেন যে শুধু এইটা বাইরে রাখা হোক। আবার যদি কালকেই দেখবেন, পরশু দেখবেন, আবার অনেকে বলবেন যে আমরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট চালু রাখবো। অনেকেই অনেক ধরনের কথা বলবেন। আর আপনি যদি আপনার পত্রিকা সহ এই টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, যেগুলো আপনি পাঠ করলেন, এবং ডেলি সান সহ আপনি অন্যান্য যদি আপনার প্রতিবেদকের সাথে আলাপ করেন, মুন্সিগঞ্জের প্রতিবেদকের সাথে আলাপ করেন, ভয়াবহ চিত্র। মানুষ গেরিলা কায়দায় পার হচ্ছে, মনে হচ্ছে যেন ঢাকায় তাকে যেতেই হবে, এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে অলি গলি পথ বেয়ে মোটরসাইকেলের পিছনে একজন না দুইজন চড়ে আসছেন, এবং মোটরসাইকেলের পিছনে 1000 টাকা করে ভাড়া দিয়ে আসছেন, এবং প্রাইভেট গাড়িতে করে চড়ে আসছেন। মানে এগুলো দেখলে গা কাটা দিয়ে ওঠে। আমরা কি আসলেই স্বাস্থ্য ব্যবস্থাপনার কি একেবারেই কেয়ার করছি না, কিংবা আমরা কোনো বিজ্ঞানকে মানছি না? এই ব্যাপারগুলো আমার কাছে কিন্তু খুবই গোলমেলে মনে হয়, যে কারণে আমাদেরকে এখনই সময়, এইবার আমরা দেখতে চাই যে এই যে সর্বাত্মক লকডাউন বলুন, শাটডাউন বলুন, এটার পরিপূর্ণ বাস্তবায়ন। এই পরিপূর্ণ বাস্তবায়নটা যদি আমরা করতে পারি, আমরা মনে করি আমরা স্বাভাবিক অবস্থায় দিকে চলে যেতে পারবো। আর একটি বিষয়, যতই আমার সক্ষমতা থাক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের দেশগুলো, আমরা জানি কোভিড-19 প্রথম অভিঘাতে তারা এত সক্ষম থাকার পরও, এত অবকাঠামো পরিকাঠামো থাকার পরও তারা কিন্তু পর্যদস্ত হয়েছিলেন। অর্থাৎ মানুষ যদি খুব বেশি আক্রান্ত হয়, আপনি এই আইসিইউ সাপোর্ট দিয়ে, এই শয্যা দিয়ে আপনি সামাল দিতে পারবেন না, সামাল দেওয়া সম্ভব না। এটা আমাদের সকলের মনে রাখা দরকার। আর চিকিৎসকদের কথা বলি, অনেকে আমার কাছে অনেক রকম মন্তব্য প্রতিদিনই করে। একজনকে আমি গতকালকেই বলেছি, আপনি 12 ঘন্টা একটি পিপিই পরে আপনি একদিন থেকেন, একদিন শুধু 12 ঘন্টা পিপিই পরে থাকেন, যে আপনার অনুভূতিটি কেমন এবং আপনার কেমন লাগে। আমাদের চিকিৎসকরা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা, আইন শৃঙ্খলা সংস্থার সদস্যরা যে অপরিসীম পরিশ্রম করছে, এটা আসলে ভুলবার নয়, কিন্তু তাদেরকে সহায়তা করতে হবে। এবার মনে করি আইন শৃঙ্খলা রক্ষা সংস্থাগুলোর সাথে আমাদের সেনাবাহিনীও যোগ দিবেন, আমার কাছে সেটা অনুমান। সেটার কারণে আমরা দেখি আমরা এই আগামী 2 সপ্তাহ অন্তত সোমবার থেকে আমরা এই জিনিসটা পালন করতে পারি কিনা। তাহলে বোধহয় আমরা হয়তো এই যাত্রায় আমরা অনেকটা ভালো করতে পারবো, এবং আমরা আপনার কাছে আসবো নিশ্চয়ই। আমরা আসবো। আমরা একটু কাদের গণি চৌধুরী আপনার কাছে আসতে চাই। আমরা এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি সারা বিশ্বে করোনার যে সংক্রমণ আমরা ভয়াবহ রূপ দেখেছি। এর মধ্যে বেশ কয়েকটি দেশ, ইতালি, স্পেন সহ কয়েকটি দেশে আমরা দেখছি করোনার যে সতর্কতা, স্বাস্থ্যবিধির, সেগুলো আসলে অনেকটা উঠে গেছে সেসব দেশগুলোতে। কিন্তু বাংলাদেশে এখন নতুন একটি ভেরিয়েন্ট, এবং সেটি প্লাস, ডেল্টা প্লাস হয়ে গেছে। সেখানে আসলে এখন যে ভয়াবহ পরিস্থিতি, সেখানে আমাদের কিছু দুর্বলতাও রয়েছে সতর্কতা মানতে কিংবা মানাতে। এই জায়গাটিতে খুব চমৎকার বলছিলেন সুভাষ সিংহ রায়, আপনি যদি কিছু যোগ করেন। ধন্যবাদ আপনাকে। যে কথাটি বলছিলেন, সত্যি একটা বাংলাদেশে কিন্তু করোনার একটা ভয়াবহ আকার ধারণ করছে। নতুন করে আপনি যদি দেখেন, সংক্রমণের হার এবং মৃত্যুর হার বেড়েছে। আজকে যে মৃত্যু, সেটা হলো এ যাবতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ, 108 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু একটা অ্যালার্ট করছে আমাদেরকে। তারা একটা বার্তা দিয়েছেন কিছুদিন অল্প কয়েকদিন আগে। সেখানে বলেছেন যে আমাদের 64 জেলার মধ্যে 40টি জেলায় সংক্রমণের দিক থেকে আমরা অতি উচ্চ ঝুঁকিতে আছি। ওরা কিন্তু বারবার অ্যালার্ট করছে, আমাদের বিশ্বকে অ্যালার্ট করছেন। আমরা কেন জানি আমাদের সরকারের সতর্ক হন না, কোন উদ্যোগ নেন না, আমরা জনগণও যেন সেটা তা বাসিয়ে দিয়ে চলি। এই জন্য সমস্যা। আপনি যদি দেখেন, বাংলাদেশে কিন্তু এখন করোনাটা যখন বাড়ছে, সারা ওয়ার্ল্ডের অধিকাংশ দেশে, আমি সব দেশ বলবো না, অধিকাংশ দেশে কিন্তু তখন আপনার সংক্রমণের হার, মৃত্যুর হার কিন্তু কমছে। তখনই কিন্তু বাংলাদেশে বেড়ে গেল। আপনি যদি দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা তথ্য যদি আমি দিই, সেখানে বলা হচ্ছে বৈশ্বিক সংক্রমণ কমছে এই সপ্তাহে 6%, মৃত্যু কমেছে 12%, ভারতে সংক্রমণ করেছে 30%, আর সেখানে মৃত্যু কমেছে 31%। আর
দুর্ভাগ্যজনক হলো তার বিপরীত চিত্র কিন্তু বাংলাদেশের চিত্রটা কি? আপনার নতুন করে সংক্রমণ বেড়েছে 55% এবং মৃত্যু বেড়েছে 54%। কল্পনা করতে পারেন? 2-1, 5%, 10% নয়, অর্ধেকেরও বেশি। আরো সবচেয়ে যে খারাপ খবরটি যেটা, সেটা হলো যে এখন কিন্তু আইসিইউ নেই। আইসিইউ আপনার শয্যা দিন দিন কমছে বলতে কি 100টাকে 50 তা নয়, রোগী বেড়ে যাচ্ছে, খালি আইসিইউ নেই। আপনি কালকে ঢাকা শহরের যে রাজধানীর 6টি বিশেষিত যে হাসপাতালগুলোতে আইসিইউর জন্য স্পেশাল আইসিইউ স্পেশালি আপনার করোনা চিকিৎসা হয়, সেখানে কিন্তু একটা সিটও খালি ছিল না। অথচ রোগী দিন দিন বাড়ছে। রাজশাহী মেডিকেলে খালি নাই, ঠাকুরগাঁয়ে নাই, খুলনায় নাই, কুষ্টিয়া নাই, বরং এই 4টা হসপিটালে যে রিপোর্ট আমাদের কাছে, সেটা হলো করোনা রোগীর সংখ্যা, আইসিইউতে নেওয়ার মতো করোনা রোগীর সংখ্যা সিটের চেয়ে বেশি। কি ভয়াবহ অবস্থা দিকে আমরা যাচ্ছি। এমনও আরো একটা খারাপ ঘটনা যেটা হলো, আমরা যেটা দেখছি ঢাকা শহরে গতকালকে ভর্তি হয়েছে 2টা ডোজ নেওয়ার পরেও নিয়েছেন উনি, এবং তাদের বক্তব্য আমরা সতর্কও থেকেছি, এরপরও তারা আক্রান্ত হয়ে তারা কিন্তু হসপিটালে ভর্তি হয়েছে। এগুলো যে আপনাদের জন্য খুবই খারাপ সংবাদ। এখন যেটা হইলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে বারবার বলছেন যে গণহারে টিকা দাও, তোমরা মাস্ক ব্যবহার করো, বিশেষ করে টিকা, এটা হলো তোমার বাঁচার এখন বড় পথ। আমার দুর্ভাগ্যজনক হলো আমাদের বাংলাদেশের আইইডিসিআর এর একজন পরিচালক কালকে বললেন, তোমরা করোনার দিকে তাকায় থাকা দরকার নাই, টিকার দিকে তাকায় থাকা দরকার নাই, তোমার মাস্ক পরো। মাস্ক তো সমাধান নয়, মাস্ক আমাকে পড়তে হবে, কিন্তু আমি করোনার টিকাটা কেন আমি পাবো না? আপনার জাতীয় যে পরামর্শ কমিটি, তারা কিন্তু বারবার বলেছে যে অন্তত 80% লোককে আপনি টিকার ব্যবস্থা করুন। এটা প্রতিদিন গলাফাড়ি বলছে, আমরা টক শোতে প্রতিদিন বলছি, আমাদের চিকিৎসকরা বলছে, আমাদের সরকারি চিকিৎসকরা বলছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, সেদিকে যেন একেবারেই নজর নেই। অবাক হবেন, কি দিয়ে আপনি আজকে নড়বেন? বাংলাদেশের 37টি জেলাতে আইসিইউ নেই, হসপিটালগুলো, জেলা হসপিটালগুলোতে। অবাক হবেন সেটা, এটা 42টাতে ছিল, এখন একটু বাড়ছে, এখন 37টা জেলাতে আইসিইউ তে। কল্পনা করতে পারেন? আমরা এই বিষয়ে নিশ্চয়ই আমরা শুনবো, উত্তর দিবেন অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম, যিনি স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। আপনার কাছে আসবো আমরা। জি, আপনি শেষ করুন। একটু শেষ করি। এটা এই যে টিকা কূটনীতিতে আমরা একটা চরম ব্যর্থ হলাম। আমরা শুধুমাত্র কি করলাম, আমরা আমাদের কাছে 3 কোটি টিকা আসবে এটা নিশ্চিত করে, সেটার একটা আমরা এত আত্মহারা হয়ে গেলাম আমরা 3 কোটি টিকার কথা শুনে, যেখানে আমার 18 কোটি টিকা 26 কোটি টিকা দরকার। আমি চুপ করে থাকলাম, এটাতে আত্মহারা হয়ে আমরা বগল দাবা শুরু করে দিলাম। অন্য টিকা আনার জন্য আমরা কোনো ব্যবস্থা করলাম না, জাস্ট ভারতের দিকে তাকিয়ে থাকলাম। আমার ভারতে যখন আমরা বেড়ে গেল, তখন তো আমার চিন্তা করা দরকার ছিল। জি, আপনার কাছে আসবো আমরা একটু যেতে চাই অধ্যাপক নাজমুল হাসান, আপনার কাছে একটু, নাজমুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই যে স্বাস্থ্যবিধির পাশাপাশি টিকা নিশ্চয়ই আমাদের সংক্রমণ প্রতিরোধের অন্যতম একটি উপায়। আমরা দেখছি যে আগামী সপ্তাহে 25 লাখ ডোজ মডার্নার টিকা আসার কথা, এটি স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন। টিকার বাস্তবতায় আসলে কি বলবেন, এবং বেশ কয়েকটি প্রশ্নও রেখেছেন, কাদের গণি চৌধুরী বা সংকটের কথা বলেছেন, আপনার যদি কোনো মন্তব্য থাকে। ধন্যবাদ আপনাকে। আসলে টিকার সংকট কিন্তু বাংলাদেশের জন্য নয়, এটি কিন্তু গোটা বিশ্ব জুড়ে, সারা বিশ্ব জুড়ে। ভারতের সেরাম ইনস্টিটিউটের যে টিকাটির কথা আমরা বলছি, যেটি আমাদের কিন্তু নিজেদের অর্থে ক্রয় করা, যেটি আমরা এখনো পাইনি বা পাবো বলে আশা করছি, সেই একই সেরাম ইনস্টিটিউটের টিকা কিন্তু পাইনি বলে ইউরোপিয়ান ইউনিয়নকে কিন্তু মামলা করতে হচ্ছে। তার মানে হচ্ছে যে তারা তৈরি করে সরবরাহ করতে পারেনি। যে টিকার প্রয়োজন এই বিশ্বের প্রায় 7 ট্রিলিয়ন মানুষের, সেই টিকার শতকরা 85% কিনে রেখেছে 5 থেকে 7টি অতি উন্নত, অতি ধনী, অতি শক্তিশালী দেশ। সেই 85%-এর বাইরের যে 15%, সেইটি নিয়ে কিন্তু বিশ্বের প্রায় 200টি দেশের বা তার চাইতে বেশি দেশের মধ্যে কিন্তু এক ধরনের রাজনীতি বলেন, কূটনীতি বলেন বা অর্থনীতি বলেন, একটা যুদ্ধ চলছে। তার মাঝখানে বাংলাদেশ কিন্তু যে শুরুটি করেছে, সেইটি অন্তত আমাদের কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল। যখন গোটা বিশ্বে 15টি দেশও টিকা দিতে পারেনি, বাংলাদেশ কিন্তু শুরু করেছে। মানুষ কিন্তু এই করোনার যে অভিজ্ঞতাটি, এইটি কিন্তু গোটা বিশ্বের গত 100 বছরে কারো ছিল না। গণ টিকাদানের যে কর্মসূচিটি এখন গোটা বিশ্ব জুড়ে হচ্ছে, এইটিও কিন্তু গোটা বিশ্বে কারো ছিল না। আমরা যে জায়গাটাতে শুরু করেছিলাম, যেখানে আমরা হোঁচট খেয়েছি, আমরা কিন্তু সেখান থেকে আবার ঘুরেও দাঁড়িয়েছি।
বাংলাদেশে এখন কিন্তু কমপক্ষে 6টি টিকা ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে কিন্তু জরুরি ব্যবহার করবার জন্য কিন্তু অনুমোদিত হয়েছে। তার মানে হলো যে উৎস থেকেই টিকা আসুক না কেন সেইটি আমরা ব্যবহার করবার জন্য তৈরি আছি। চীন থেকে কিন্তু উপহারের টিকা এসেছে, সেটি আমরা ব্যবহার করছি। আমরা যেটি চুক্তি করে তাদের কাছে আনতে যাচ্ছি সেটির জন্য আমরা তৈরি আছি। স্পুটনিক ভি সেটিও কিন্তু পাইপলাইনে আছে। তার পাশাপাশি কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আমরা কিন্তু ফাইজারের টিকা পেয়েছি, পরিমাণে অত্যন্ত অল্প, কিন্তু সেটি কেমন করে ব্যবহার করতে হবে সেই দক্ষতাটি অর্জন করবার জন্য এই কম পরিমাণটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি কোভ্যাক্স ফ্যাসিলিটি কিন্তু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে অন্তত 6,80,00,000 ডোজ টিকা তারা আমাদেরকে দেবে, কিন্তু একই সঙ্গে তারা কিন্তু বিশ্বের অন্তত 150টির বেশি দেশে কিন্তু টিকা সরবরাহ করবে। প্রত্যেককেই কিন্তু তাদের দিতে হচ্ছে, কারণ সম্পদ কম, উৎপাদন কম, সেটি বন্টন করতে হচ্ছে। সেই বিবেচনাতে আমরা আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমরা ভীষণ রকম একটি খারাপ অবস্থায় আছি, বাস্তবতা কিন্তু সেটি বলে না। আমরা রাইট অন ট্র্যাক আছি। আমরা যদি ঠিক সময়ে টিকাগুলো পেতে শুরু করি তাহলে কিন্তু আমাদের যেই প্রস্তুতিটি আছে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটের কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারবো। তার কারণ মাঝখানে খানিকটা বাধাগ্রস্ত হয়েছে। যদি না হতো, আমরা পূর্ণ গতিতে চালাতে পারতাম, তাহলে কিন্তু 70-80% মানুষকে টিকা দিয়ে দেবার যে পরিকল্পনাটি আমাদের করা আছে আমরা কিন্তু সেটি বাস্তবায়ন করবার সক্ষমতা আমাদের আছে। এবং আমি খুব জোর দিয়ে বিনয়ের সঙ্গে বলতে চাই, গোটা বিশ্বে বাংলাদেশের টিকা দেবার যে সক্ষমতা, যে কোল্ড চেইন, যে দক্ষ জনশক্তি আছে, এইটি পৃথিবীর অনেক উন্নত দেশেও কিন্তু নেই, যেটি আমাদের সরকারি ব্যবস্থাপনাতেই আছে। এর সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে আমাদের উন্নয়ন সহযোগীরা। আমাদের এই সামগ্রিক সামষ্টিক যে দক্ষতাটি, এইটি আমরা শতভাগ উজাড় করে দিতে পারি কেবল সরবরাহটি হাতে পেলে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা টিকা পেয়ে যাব। এটি হয়তো খানিকটা দেরি হয়েছে, এই দেরিটি গোটা বিশ্ব রাজনীতির, বিশ্ব অর্থনীতিরই একটি অংশ। এটিকে মেনে নিয়েই আমাদের পথ চলতে হবে। যতক্ষণ পর্যন্ত টিকা হাতে না আসে আমরা কি করব? আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই জায়গাটিতে আমরা বারবার জোর দিতে চাই। জি, আপনার কাছে আমরা আসবো, আরেকবার আপনার কাছে আসতে চাই জনাব সুভাষ সিংহরা। আসলে বাংলাদেশের টিকার সংকট আসলে সারা বিশ্বে, সেখানে আসলে যে টিকার বাংলাদেশের যে চাহিদা সেটি আসলে কতটা পূরণ হবে বলে মনে করেন? যেটি নাজমুল ইসলাম বলছিলেন, আসলে টিকার সংকট বা 6টি কোম্পানিকে এর মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে, কতটা পূরণ করতে পারবে বাংলাদেশের চাহিদা, সম্ভাবনা কতটা দেখছেন? আমি একবারে গোড়ায় বলেছিলাম যে ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। জনাব কাদের গনি চৌধুরীর সাথে খুবই ভালো সম্পর্ক আমাদের কবি হেলাল হাফিজের। প্রেস ক্লাবে একই টেবিলে বসার অভিজ্ঞতা তার অনেক বছরের। হেলাল হাফিজের একটি সেই 69 গণ অভ্যুত্থানের সময় তার একটি বিখ্যাত কবিতা আছে, ফেরিওয়ালা। সেই কবিতার লাইনটি হচ্ছে যে কষ্ট নেবে কষ্ট, আমার কাছে আছে ভাই হরেক রকম কষ্ট, সাদা কষ্ট, নীল কষ্ট, মাল্টি কালার কষ্ট নেবে। এখন কাদের গনি চৌধুরী ভাই এমন ভাবেই বললেন যে হতাশা নেবে হতাশা, আমার কাছে আছে ভাই হরেক রকম হতাশা, সাদা হতাশা, নীল হতাশা, মাল্টি কালার হতাশা নেবে। তাই মাল্টি কালার হতাশা দেওয়ার মানুষ কিন্তু বাংলাদেশে আছে, আপনার বুঝে রাখা দরকার। এবং প্রায় যে কথাটির সাথে আমার অনেকের, বেশ কয়েকজন মানুষের কথা মেলে না। আমি নিজে একজন পেশাজীবী ফার্মাসিস্ট, বাংলাদেশের আমি একজন সিনিয়র ফার্মাসিস্ট, প্রায় 3 দশকের ওপরে কিন্তু আমি আমার পেশায় নিয়োজিত। আমার কাছে মেলে না। প্রায় অনেকে বলেন যে দুটো বিষয়। একটি বিষয় হচ্ছে যে আমরা কেন একাধিক উৎসের সন্ধান করি নাই, এবং সেটার বলার ভঙ্গিটা এমন মনে হয় যেন সারা পৃথিবীতে 150 টিকা আবির্ভূত হয়েছে। মনে রাখা দরকার 200টির মতো উদ্যোগ গ্রহণ করার পরও এই কোভিড-19 মহামারীকালে বিজ্ঞানের এবং প্রযুক্তির অগ্রগতির কারণে খুব বেশি টিকাও কিন্তু আমাদের সামনে এসে হাজির হয়নি। এটা মাথায় রাখা দরকার। আর এই যখন টিকার পরিস্থিতি, তখন বিশ্ব মানচিত্রেই দেখবেন বৈশ্বিক টিকার রাজনীতির ফাঁদে অনেক দেশ পড়েছে। এবং আগে বলা হতো ভ্যাকসিন ডিপ্লোম্যাসি, এখন হচ্ছে ভ্যাকসিন পলিটিক্স। আর পলিটিক্সটা, সেই পলিটিক্সের মধ্যে রাজনীতির ভিতরে আবার পলিটিক্স ঢুকেছে। আপনি খেয়াল করে দেখেন, ডক্টর মুন্না ভালো করে বুঝবেন এবং কাদের গনি চৌধুরী সাহেব তো বুঝবেন, দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করেন। সি ট্যাপ
কোভিড-19 টেকনোলজি এক্সেসফুল। এই বৈশ্বিক উদ্যোগে বলা হয়েছিল যেই কয়টি ওষুধ কোম্পানি এই টিকা উৎপাদনের সাথে যুক্ত তারা সবাই এই পুলে যোগ দেবেন। এখনো পর্যন্ত একটি ওষুধ কোম্পানিও যোগ দেয় নাই, এবং মে মাসের মাঝামাঝি পর্যন্ত রিপোর্ট যে আপনার পৃথিবীতে মাত্র এই যে উন্নত দেশ, অতি উন্নত দেশের কথা ডাক্তার মুন্না যেটা বললেন, নাজমুল ইসলাম মুন্না, সেই দেশের 80% মানুষ কোন কোন দেশের টিকা নিয়ে ফেলেছে। আর বাদ বাকি যে দেশগুলো, সেই দেশগুলোর টিকা গ্রহণের পরিস্থিতি কি নিশ্চয়ই আপনি জানেন। গতকালকে যে সংবাদ, ইরান তার নিজস্ব টিকা উদ্ভাবন করেছেন এবং সেই টিকা তারা নাম দিয়েছে কভরাইন বারেকাত। সেই টিকার আপনি জানেন যে ইরান কিন্তু বিজ্ঞান প্রযুক্তিতে অনেক অগ্রগণ্য দেশ। আরেকটি বিষয়, প্রায় কিন্তু বলেন আমাদের টিকা উৎপাদনের অনেক ইতিহাস ছিল, আমাদের টিকা উৎপাদন হতো সরকারি সংস্থায়, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি জানি না অতি জ্ঞানী মানুষের সাধারণ জ্ঞান কেন থাকে না। যেই টিকার মেধাসত্ব কোনো আইন ছিল না, বাধা ছিল না, ওই টিকা, র্যাবিসের টিকা, এই টিকার সাথে আমরা যখন জ্ঞানী মানুষরা যখন মিলিয়ে ফেলি আমার খুব কষ্ট হয়। mRNA ভ্যাকসিন, মডার্না এবং ফাইজার বায়োনটেকের প্রথম যে অনুমোদন হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার FDA, খেয়াল করা দরকার, সে তারপরে অ্যাস্ট্রাজেনেকা যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে যে প্রকল্পটি, সেটা যখন অনুমোদন হয় তার আগেই কিন্তু সিরাম ইনস্টিটিউট সহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রোডাকশনে চলে গিয়েছে। অর্থাৎ তারা এখানে প্রচুর বিনিয়োগ করেছে, বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার, ইউরোপের দেশগুলো। জি, আমাদের হাতে একদম সময় শেষ হয়েছে, আপনি যদি 1 মিনিটে শেষ করেন। আপনাকে শেষ করছি, 1 মিনিট কারো কম সময় শেষ করব। অতএব টিকা নিয়ে যে কথাগুলো বলা হয়, যে টিপ্পনি কাটা হয়, সে টিপ্পনি ঠিক নয়। অতএব বাংলাদেশের যে টিকা, যখন যেটা ডক্টর নাজমুল ইসলাম মুন্না যেটা বললেন, যখন বাংলাদেশের 7ই ফেব্রুয়ারি রোল আউট হয়, তখন আমাদের সামনে টিকার পরিস্থিতি কি ছিল? আপনি সিনোফার্মের কথা বলেন, সিনোভ্যাকের কথা বলেন, তখন পৃথিবীর কয়টা দেশ এটাকে স্বীকৃতি দিয়েছে? পৃথিবীর কয়টা দেশ এটা গ্রহণ করেছে? ওই সময় যদি আমি সিনোভ্যাকের টিকা, সিনোফার্মের টিকা যদি গ্রহণ করতাম, তাহলে এই বিশেষজ্ঞরাই বলতেন যে জনস্বাস্থ্যের ক্ষতি হয় এমন কোন বিষয় বাংলাদেশের সরকার কেন নিয়েছে। খেয়াল করে দেখুন, বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত বিনামূল্যে টিকা দিয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা টাকা দিয়ে টিকা দিয়েছেন, বেসরকারি পর্যায়ে দিয়েছেন, সরকারি পর্যায়ে দিয়েছেন, এবং বেসরকারি পর্যায়ে দেওয়ার পরও তাদের লোকসভার সদস্য মিমি চক্রবর্তী গত পরশু কলকাতার একটি সিটি কর্পোরেশনের অধিভুক্ত ক্যাম্পে নকল টিকা গ্রহণ করতে বাধ্য হয়েছেন। অতএব হযবরল অবস্থা কিন্তু আমাদের চেয়ে বেশি করেছে অন্য দেশ। আমাদের সরকার কোনোভাবেই বেসরকারি খাতায় কিন্তু টিকা দেয়নি, এবং অর্থের বিনিময়ে টিকার যে পরিস্থিতিটি সেটা হয়নি। জি, এবং এই ব্যাপারে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এবং আমার ধারণা আগস্টের প্রথম সপ্তাহ থেকে চিত্র কিন্তু পাল্টে যাবে, এবং বাংলাদেশে যে টিকা প্রকল্পের যে ব্যবস্থাপনা, সেটা গতিময়তার সাথে আবার আমরা কিন্তু শুরু করতে পারবো। কিন্তু মাঝখানে শেষ করছে যে জায়গাটি, আমাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এবং যে কথাটি কাদেরগুলো চৌধুরী বললেন, 2 ডোজ টিকা নিয়েছেন, আক্রান্ত হয়েছেন, হ্যাঁ, এটা বিজ্ঞান তাই বলে। এই বিজ্ঞানটা নিশ্চয়ই আমরা সে আশা করতে চাই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু কাদের গণি চৌধুরী আপনার কাছে একটু আসতে চাই। আমরা ভিন্ন প্রসঙ্গে একটু আসতে চাই যে করোনার মধ্যে আমরা দেখছি নানান সামাজিক অপরাধ যেমন বাড়ছে, একই সঙ্গে যে বাংলাদেশের নতুন মাদকের একটা আতঙ্ক তৈরি হয়েছে। আজ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস। মাদক নিশ্চয়ই একটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। বাংলাদেশে প্রায় 35 লাখেরও বেশি মানুষ এই মাদকে আক্রান্ত, মাদকসেবী। এর মধ্যে আসলে নতুন মাদক, সেটা আসলে আরো আতঙ্ক বাড়াচ্ছে। এর নিয়ন্ত্রণে আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযান তারা শুরু করেছিল, মাদক বিরোধী অভিযান, কিন্তু তারপরেও এটি কোনোভাবে কমানো যাচ্ছে না। আপনি যদি কোনো মন্তব্য করেন সংক্ষেপে। মাদকের যে কথাটি বলছেন, এটাও কিন্তু একই যে করোনার মতো। আমরা মাদক নিয়ে প্রতিদিন কথা বলতেছি, বছরের পর বছর, যুগের পর যুগ, এই সরকারের আমলে, তার সরকারের আগের আমলে, তার সরকারের আমলে, কিন্তু পুরো আমল খুব একটা দেওয়া হচ্ছে আমরা জানি। পুরো বাংলাদেশ যেন ইয়াবাই আপনার ভাসছে।
ইয়াবা ব্যবসায়ী যে কোনো কোনো সংসদ সদস্যের নামের সাথে অমুক ইয়াবা বলাই হচ্ছে। আপনি কি করবেন? বড় বড় এখানে সংসদ সদস্যরা পর্যন্ত, বড় বড় সরকারি কর্মকর্তারা আজকে মাদকের সাথে জড়িত, আপনি এটা কিভাবে দূর করবেন? আমি একটু ওই প্রসঙ্গেই আসি। দাদা যে কথাটি বলছেন সেটা আমি একটা কথা বলবো, সেটা হলে অন্ধ হলে পলয় বন্ধ হয় না। দেশের আজকের কি পরিস্থিতি, করোনায় স্বাস্থ্য ব্যবস্থায় কি ভয়ঙ্কর পরিস্থিতি, আজকে কি নাজুক অবস্থা, প্রতিদিন পত্রিকার পাতা খুললে আমরা সেটা দেখছি, প্রতিদিন টক শোতে কিন্তু আমরা দেখছি। এটা যদি আমরা কেউ যদি চোখ বন্ধ করে রাখি, সেটা সারা বাংলাদেশের 17 কোটি মানুষ কিন্তু অন্ধ করে যাবে না। আপনি একা অন্ধ, আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন। আপনি ইত্তেফাকের একটা যদি রিপোর্ট দেখেন গতকালকের, সেখানে বলা যে সীমান্ত জেলা হাসপাতালে কোনো আইসিইউ নেই, যে সীমান্ত জেলাগুলোতে এখন ভয়াবহ আকারে আপনার করোনা ছড়িয়েছে। আমি যে তথ্যগুলো দিয়েছি আমাকে বলুক, আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য দিয়েছি, সরকারের তথ্য দিয়েছি, ভুল থাকলে বলুক, আমি সেটা সংশোধন করতে রাজি আছি। আপনি সীমান্ত জেলায় আগে কি আইসিইউ ছিল? উদাসীনতার কথাগুলো আমি বলি, উদাসীনতার কথা যদি আপনি ধরেন, ঢাকা মেডিকেলে একটা জিনিস আমাদের ফওয়াজ সাহেব আছেন, নাজমুল ইসলাম সাহেব, সেখানে ওয়ান স্টপ একটা ইমার্জেন্সি সেন্টার খুলেছিল স্বাস্থ্যমন্ত্রী গত বছর হেভি 19 সালে ডাকডোল পিটিয়ে 12 সিটের একটা আইসিইউ আছে, সেখানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার, জরুরি ভাগ যারা যাবে সেখানে হবে। জানেন সেটা বন্ধ হয়ে আছে করোনা আসার পরে। তারা বলছে কি, তাদের জিজ্ঞেস করছে, কালকে একটু রুগী গিয়েছে, আজকে প্রত্যেকে রিপোর্ট হয়েছে, তো যাওয়ার পরে সেখানে ভর্তি নিচ্ছে না। বললে কেন? বলে যেখানে ডাক্তার নেই, ডাক্তার না থাকার কারণে এটা বন্ধ হয়ে আছে। দেখেন একটু নজর, এই অবস্থায় যেখানে নজর দেওয়ার কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেন্টারটা বন্ধ আছে। অধিকাংশ মেডিকেল করে আপনার বরিশাল মেডিকেলের উপর রিপোর্ট এসে কি, বরিশাল মেডিকেলের রিপোর্টে এসেছে কি, সেখানে 12টি আইসিইউ আছে, আমাদের সরকারি কর্মকর্তা এখানে আছে জানবেন, কিন্তু সেখানে পরিচালনার জন্য পর্যাপ্ত আপনার ডাক্তার এবং সেখানে নার্স নেই, সেখানে কারিগরি কাজগুলো যারা দেখেন তারা নেই, সেখানে ঠিক মতো সেগুলো চলছে না। অথচ সেখানে বলা হচ্ছে ওই মেডিকেলে 30টা আইসিইউ থাকা দরকার। নজরে দিচ্ছে না কোনো দিকে, চাপাবাজি ছাড়া আর কোনো কিছু নাই। শুধু আমরা তো শুনলাম কি, যে করোনার চেয়ে আমরা শক্তিশালী। কোথায় সেই শক্তি? আমরা তো কোনো শক্তি দেখি না, শুধু চাপাবাজি ছাড়া আপনাদের টিকার কোনো অভাবই হবে না। এই আগামী হিসেবে পরের মাসে আজকে টিকা দিতে পারছেন না কেন? আপনি প্রথমে টিকা আসলো, আপনি টিকা অর্ধেক ভাগ করে রাখতেন, আপনি না করে ফার্স্ট ডোজ বেশি দিয়ে ফেললেন, সেকেন্ড ডোজ আপনি অনেক আপনি দিতে পারছেন না। এগুলো পরিকল্পনার অভাব, এগুলো কোনো সমন্বয়ের অভাব আপনি পাচ্ছেন না। আপনি জানেন, আজকে বলি, একসময় বাংলাদেশে, একসময় এই অঞ্চলের টিকা তৈরি হতো স্বাধীনতার পর, এটা আমার চেয়ে নাজমুল সাহেব খুব ভালো জানতেন, বিশাল আমাদের সেই টিকা তৈরির সবকিছু ছিল। সেই টিকা স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে সেই টিকা তৈরি বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো জানেন? বন্ধ হলো শুধু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থেকে কমিশন নিয়ে ওই যে তাদের টিকা ব্যবহারের জন্য, যে টিকা আমার বাংলাদেশ দিতে পারতো 500 টাকায়, সেই টিকা আমি 7,000 টাকা দিয়ে আজকে কিনতেছি। এটা হলো আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য। আমি এই সরকার বলতে না, সবাই এর জন্য দায়ী। এটা হলো বাস্তবতা। এই সত্যগুলো যদি আমরা উপলব্ধি না করি, তাহলে কি হবে? আজকে এখনো আমাদের পথ করে আমরা ঠিক মতো চলছি, এখনো একমাত্র আমার চেয়ে ওনার দুজনকে হেলথ সেক্টরে, আর 1 মিনিটে যদি শেষ করেন, আমি আমজনতা, এখনো একমাত্র আমাদের পথ আছে এখনো রাশিয়ার দিকে না গেলে আপনি পাবেন না, ইন্ডিয়া আপনাকে দিবে না, চীন যে দিতে পারবে না তা আমি বলবো না, কিন্তু এখনো বুঝে সে সারা পাচ্ছে না। একমাত্র রাষ্ট্রীয়ভাবে দেওয়ার মতো সক্ষমতা আছে রাশিয়ার। আমি জানি না সেদিকে যাচ্ছে আর কি করতেছে, অন্ধকারে রাখছে সারা দুনিয়ার মানুষ। উন্নত দেশ বলেন, উন্নত দেশ বলেন, যখন টিকা দেওয়া শুরু করছে এবং তারা জানে যে তাদের টিকা দেওয়া কোন দিন শেষ হবে, সারা ওয়ার্ল্ডের উন্নত দেশ বলে, উন্নত দেশ বলেন, আর আমার বাংলাদেশ, আর আমরা এখনো জানি না আমার টিকা দেওয়া কবে শুরু হবে। এটাই হলো বহির্বিশ্বের সাথে আমার পার্থক্য। বললেন আমরা বহুত ভালো আছি, আপনি ভুটানের দিকে যদি যান, ইন্ডিয়ার সীমান্ত দেশ আমার মতো গরিব দেশ, সেখানে মাত্র একজন মারা গিয়েছে। যে আমরা তো একদম সময় নেই, আমি একটু 30 সেকেন্ডের জন্য নাজমুল ইসলামের কাছে একটু যেতে চাই। করলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, আপনি আমি এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সত্যটা তুলে ধরুন, সত্যটা। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু অধ্যাপক নাজমুল হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র, আপনাকে একদম শেষবারের মতো শুনতে চাই। আসলে আমাদের সীমান্ত এলাকাগুলোতে আমরা বারবারই বলছি সতর্কতার কথা, কিন্তু সেখানে আসলে কতটা সতর্কতা সেই এলাকাগুলোকে আনতে পেরেছি সতর্কতায়, কারণ সেখান থেকে আসলে আমরা এই সংক্রমণটি ভয়াবহ রূপে ছড়াচ্ছে। কি বলবেন একদম শেষ কথা 30 সেকেন্ডে? সীমান্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও মনে রাখতে হবে প্রচলিত অপ্রচলিত পথে অনেকেই কিন্তু সীমান্ত পাড়ি দেন, সেখানে কিন্তু দলমত গোষ্ঠী গোত্রবর্ণ কিন্তু কিছু থাকে না, সেইটি কিন্তু মাথায় রাখা। আইসিইউ নিয়ে বলেছেন, আইসিইউ 10 শয্যার একটি আইসিইউ চালাতে 15 জন আইসিইউ স্পেশালিস্ট ডক্টর, 30 জন নার্সের প্রয়োজন হয়। এই ডাক্তার, এই নার্স তৈরি করতে 10 থেকে 15 বছর কমপক্ষে সময় লাগে। গার্মেন্টস শিল্পে কাপড় এনে জোড়া দিয়ে কালকে কাপড় পরশুদিন বানিয়ে দিয়ে দেওয়া যায়।
একজন স্পেশালিস্ট আইসিইউ আমাদের সময় একদম শেষ। জি, আপনি যদি এক বাক্যে শেষ করেন। আমরা যদি না জেনে বিভ্রান্তি ছড়াই, এটি অত্যন্ত দুঃখজনক, জাতি বিভ্রান্ত হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।